আমরা রামেশ্বরম সেতু এবং ডক্টর এপিজে আব্দুল কালামের স্মৃতি বিজড়িত জায়গা ভ্রমণ শেষে চলে যাব সোজা আমরা মাদুরাইতে। আজকেই আমাদের ডে ট্যুরের সকাল কন্যাকুমারী থেকে শুরু করেছিলাম, আমাদের শেষ হবে আজকে মাদুরাইতে গিয়ে রাত্রি যাপন করব এবং আমাদের পরবর্তী প্ল্যান হলো মাদুরাই থেকে আগামীকালকে আমরা যাব কোদাই কানাল। তো এই চলার পথে আপনারা দেখলেন মাদুরাইয়ের সেই বিখ্যাত ধর্মীয় কালচার, যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর দেখতে। তারপরে রামেশ্বরম সেতু, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের জন্য। একটি দ্বীপের সঙ্গে সেতুটি সংযোগ করেছে, এলাকার লোকজনকে সেখানে যাতায়াতের সুবিধা করে দিয়েছে। এবং রামেশ্বরম যে অত্যন্ত সুন্দর একটি জায়গা, সমুদ্র বেষ্টিত, ধর্ম ভিত্তিক একটি চমৎকার জায়গা, সেই জায়গাটিও আমরা দেখলাম, যেখান থেকে শ্রীলঙ্কার দূরত্ব খুবই কম, মাত্র 25 থেকে 26 কিলোমিটার। যাই হোক, এই জায়গাগুলো ভ্রমণ শেষ করে আমরা মাদুরাইতে ফিরে যাব, আপনারা শুনলেন। তো সত্যি বলতে কি, এই পুরো ভ্রমণ পর্বটি অত্যন্ত চিত্তাকর্ষক এবং লোভনীয় বলতে হয়। কারণটা হলো, এই এলাকায় দেখার অনেক কিছু রয়েছে। আমরা কন্যাকুমারীর যে জায়গাটি দেখেছিলাম, সেই জায়গাটি এখানেও দেখতে পাচ্ছেন আপনারা ম্যাপে, একদম ভারতের শেষ বিন্দু, দক্ষিণের, যেটি তামিলনাড়ু রাজ্যের শেষ বিন্দু, সেখানে আমরা গিয়েছি। আমরা ব্যাঙ্গালোর গিয়েছি, আমরা মহীশূর গিয়েছি, আমরা রামেশ্বরম গেলাম, আমরা মাদুরাইতে গেলাম এবং আজকে আমরা একটু পরেই ভ্রমণ শুরু করব কোদাই কানালের উদ্দেশ্যে। এবং আমার বিশ্বাস কোদাই কানাল একটি পাহাড়ি জনপদ হিসাবে আপনাদের ভালো লাগবে। যদিও অন্যান্য পাহাড়ি জনপদের মতো এত সবুজে আবৃত এই জায়গাটি নয়, মোটামুটি সবুজ গাছপালাগুলো, কিন্তু আশেপাশের এনভায়রনমেন্টটা অনেকটা রুক্ষ। তো আজকে আমরা একটু আপনাদের এই ম্যাপটা সম্পর্কে বলি। আমরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছি সেটি হলো কোভালম বিচ দেখাচ্ছি আমরা, অর্থাৎ আমরা সব শেষে চলে যাব এই ত্রিবান্দ্রমের কোভালম বিচে, যেটি আরব সাগরে অবস্থিত। এই কোভালম বিচ থেকে আমরা আবার ফিরে আসব সোজা চেন্নাইতে, এবং চেন্নাই থেকে আমরা কলকাতা হয়ে বাড়ি ফিরব। তো এই লম্বা সফরে আমাদের রাজশাহী থেকে সোজা কলকাতা হয়ে ব্যাঙ্গালোর হয়ে কন্যাকুমারী থেকে মাদুরাই থেকে রামেশ্বরম হয়ে কোদাই কানাল, এবং কোদাই কানাল থেকে তিরুবনন্তপুরম এবং কোভালম বিচ, সেখান থেকে চেন্নাই হয়ে কলকাতা, এবং তারপরে বাড়ি ফেরা। একটি বিশাল পথ। আমরা চমৎকার ভ্রমণ করেছি, খুব আনন্দ পেয়েছি। আপনারাও দেখতে থাকুন পরবর্তী অংশটুকু আপনাদের জন্য। রামেশ্বরম সেতুর উপরে কিছুক্ষণ থেমেই আমরা চলতে শুরু করেছিলাম, অর্থাৎ আমাদের বাস আমাদের নিয়ে চলতে শুরু করেছিল মাদুরাইয়ের উদ্দেশ্যে। বাসে মাঝে মাঝে আমরা তামিল গান শুনছিলাম, ভীষণ ভালো লাগছিল, কারণ এই গানগুলো আমাদের তেমন পরিচিত না, কিন্তু ওই এলাকার গান এবং স্থানীয় এলাকা ভ্রমণ করছি সেই গানের সঙ্গে, সেই জন্য কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছিল আসলে। বন্ধুরা, আমরা রাত্রিটা যাপন করেছিলাম মাদুরাই শহরে আমাদের নির্ধারিত হোটেলে, এবং পরের দিন সকালে উঠে এই রৌদ্র ঝলমলে পরিবেশে আমাদের সেই গাড়িটি আমাদের নিয়ে চলল কোদাই কানালের উদ্দেশ্যে। এই জায়গাটি সম্পর্কে আমার পূর্ব ধারণা মোটেই ছিল না। তো যেতে যেতে যা দেখলাম এবং যা অনুভব করলাম সেটা আপনাদের সঙ্গে গল্প করে কাটাবো এখন। এই এলাকাটা পাহাড়ি জনপদ, এবং সেই জন্য এখানকার চারপাশে আপনারা দূরে একটি পাহাড় দেখতে পাচ্ছেন, বাম দিকে দেখুন একটি পাহাড় দেখা যাচ্ছে, এবং গাছপালাগুলো খুব সুন্দর। গাছপালার ভিতর দিয়ে চমৎকার একটি রাস্তা, যানবাহন অত নাই, সব মিলিয়ে কিন্তু ভালো লাগছিল, বেশ সুন্দর। ডান দিকেও পাহাড়, বেশ দূরে পাহাড়, অনেক পাহাড়। আসলে এলাকা পাহাড়ি জনপদ, আমরা পাহাড়ের অনেকটা উপরে উঠে যাব। এটা সত্যি কথা বলতে কি, এই এলাকার একটি হিল স্টেশন। গাছপালাগুলোর গোড়াগুলা কি সুন্দর সাদা কালো রং করে সাজিয়েছে, দেখতে ভালোই লাগছে, খারাপ না।
আমরা পথিমধ্যে একটি রেস্টুরেন্টে যখন থামলাম নাস্তা করার জন্য, তখন এলাকার এই ভদ্রমহিলারা ফুলের মালা বিক্রি করতে এসেছিল আমাদের কাছে। মাল্লিপো ফুল সম্ভবত ওরা বলে এটাকে। তো সেখানে আরো অনেক ভদ্রমহিলাকেই দেখলাম, তারাও ফুলের মালা নিয়ে এই বাসের কাছে এসেছিলেন আমাদের যাত্রীদের কাছে বিক্রি করার জন্য। আমরা নাস্তা-টাস্তা করে এই যে এই রেস্টুরেন্ট থেকে আমরা সকালের নাস্তা সেরে নিলাম এবং নাস্তাতে যা ছিল সাধারণ খাবার, পরোটা, আলু, আম তারপরে মটরের সবজি যেটাকে ওনারা বলেন মটর রান্না করা, ডিম ছিল। এইসব দিয়ে নাস্তা-টাস্তা শেষ করে আমরা রওনা দিলাম এরপরে আবার কোডাইকানালের উদ্দেশ্যে। কি চমৎকার! অনেক পুরনো গাছগুলো, সবুজ গাছ, গাছের ভিতর দিয়ে আমাদের রাস্তা। খুব ভালো লাগছিল চলতে, চলতে। চমৎকার একটি এলাকা। চলার পথে আমরা স্থানীয় জনগণ, তাদের চলাফেরা, তাদের পোশাক, তাদের কালচার অনেক কিছুই দেখার সুযোগ পেয়েছিলাম এবং আমরা বেশ উপভোগ করছিলাম। এই যাত্রায় আমার সঙ্গী হয়েছেন আমাদের বন্ধু, আমাদের স্নেহভাজন আলাউদ্দিন, ইংরেজি সহযোগী অধ্যাপক, এবং ছিলেন কলকাতার একটি পরিবার। যে পরিবারে এক ভদ্রলোক, তার স্ত্রী, তার মা সঙ্গে ছিলেন। আমরা বিশেষ করে আমি তার মার সঙ্গে একটি ছবিও তুলেছিলাম। সেই ছবিটি একটু পরে কোনো এক সময় আপনারা হয়তো দেখতে পাবেন। দূরে নীল পাহাড় উঁকি দিচ্ছে। দেখুন, আমরা পাহাড়ের উপরে কিন্তু উঠে গেছি। অনেকটা উপরে চলে এসেছি ধীরে, ধীরে। বাম দিকে নিচু ভূমি দেখা যাচ্ছে এবং দূরে পাহাড়, নীল পাহাড় দূরে হাতছানি দিচ্ছে আমাদের। এইখানে একটি জিনিস দেখার আছে, মানে কোনো প্রাণীকে কিছু খাওয়ানোর ব্যাপারে নিষেধ এবং কড়াকড়ি আরোপ করা হচ্ছে। সম্ভবত এই এলাকায় কোনো প্রাণী, বনজ প্রাণী হয়তোবা হঠাৎ রাস্তায় চলে আসে, দেখা যায়। আমরা বানর দেখতে পেয়েছিলাম অনেকগুলো। অন্য কোনো প্রাণী ছিল কিনা আমরা ঠিক জানি না। হয়তো হয়তো অবশ্যই আছে। পাথর কেটে, কেটে পাহাড়ি পাথর কেটেই রাস্তা বানানো হয়েছে, তা সুস্পষ্ট। এই পাথর দেখেই বোঝা যায় যে আমরা ধীরে, ধীরে পাহাড়ের দিকে উঠে যাচ্ছি। এখানে মশলার বাগান চোখে পড়ল এবং বেশ গন্ধ আসছিল, একটি বুনো মশলার গন্ধ। তো বাসের যে ড্রাইভার উনি আমাদের বললেন যে এগুলো সব বিভিন্ন রকম মশলার বাগান আছে এর ভিতরে। সামনে আরও জঙ্গল আছে, সেগুলোও দেখতে পাবেন আপনারা। এই জঙ্গলের মধ্যেই এলাচ, তারপরে লবঙ্গ, এইরকম আরও বিভিন্ন রকম মশলার চাষ এই এলাকায় হচ্ছিল। আমাদের আলাউদ্দিন গাড়িতে উঠলেই কিছুক্ষণ পরে আরামে ঘুমিয়ে যায়। খুব সুখী মানুষ এবং তিনি ঘুমাচ্ছিলেন বলে আমি একটু মজার ছবি তুললাম। এই যে সেই কাকিমা, যা যিনি এই বৃদ্ধ বয়সেও এই পাহাড়ি পথ তথা আমাদের সঙ্গে এই বিশাল ভ্রমণে অ অংশী ছিলেন। যাই হোক, এই যে বানর, যে বানরের কথা বলছিলাম, এখানে আমরা অনেকগুলো বানর রাস্তায় দেখতে পাচ্ছিলাম। আসলে এই ভ্রমণের ভ্লগটি সেইভাবে করার উদ্দেশ্য তখন ছিল না। যখন আমরা এই ছবিগুলো ধারণ করি তখন শুধুমাত্র আমাদের মোবাইল ফোনে যে ছবি পাওয়া যায় সেটাতেই ধারণ করেছিলাম। পরবর্তীতে এগুলাকে এক জায়গায় করে একটি ভ্লগের আকার দেওয়া হয়েছে, কিন্তু আসলে সেই মানে প্রস্তুতির সেই সময় ছিল না। যাই হোক, আমরা একটি ঝর্ণার সামনে উপস্থিত হয়েছি, একটি ওয়াটারফলস। আমাদের ড্রাইভার গাড়িটা সেখানে থামিয়ে দিলেন এবং যাত্রীদের নামতে বললেন এই জায়গাটি উপভোগ করার জন্য। আমরা সেখানে বেশ কিছু দোকানও দেখছিলাম, ফলের দোকান, চায়ের দোকান, এগুলো দেখলাম এবং এইখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে অন্যান্যদের সঙ্গে আমরা জায়গাটি উপভোগ করলাম এবং তারপরে আবার আমাদের বাস চলতে শুরু করলো সেই পথ ধরেই। গাইড আমাদের একটি জায়গায় নামিয়ে দিয়ে বললেন এটা সুইসাইড পয়েন্ট। এখানে অনেক লোক নাকি আত্মাহুতি দিয়েছে, সেই জায়গাটি স্মৃতি করে রাখার জন্য এইখানে একটি মঞ্চ টাইপের করা হয়েছে, একটি মানে দাঁড়ানোর জায়গা পাহাড়ের কোলে, পাহাড়ের কোল ঘেঁষে সেখান থেকে ওই জায়গাটি দেখা যায়, দূরের জায়গাটি। আমরা দূর থেকে এই জায়গাটি দেখছিলাম আর কিছুটা ক্যামেরাবন্দি করে ফেললাম। বেশ ঘন অরণ্যই বটে।
এই রুক্ষ পাহাড়ি এলাকাতেও এই ঘন সবুজ অরণ্য দেখে সত্যি মনটা ভরে যায়। আমরা চলতে চলতে পৌঁছে গেলাম একটি মিউজিয়ামের সামনে। আমাদের বেশ কিছুক্ষণ সময় কেটেছিল এই মিউজিয়ামে এবং খুব ভালো লেগেছিল। এখানে প্রত্নসমুদ্র থেকে শুরু করে অনেক কিছুই এলাকার কালচারাল হেরিটেজ বলতে যা বোঝায় তার অনেক নিদর্শন আমরা এই মিউজিয়ামে পেয়েছিলাম। সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা এগুলো দেখে বোঝার চেষ্টা করেন এখানে কি কি ছিল আসলে। এই দিদিরা আমাদের সঙ্গে জার্নি করছিলেন এবং আমরা একসঙ্গে এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছিলাম অনেক গল্পে, অনেক অনেক কথায়। আমরা মিউজিয়াম পরিভ্রমণ শেষ করে আবার রওনা দিলাম সেই পথ ধরেই। এই পথের জঙ্গলগুলো সত্যিই অসাধারণ। আমরা চলতে চলতে কোদাইকানালে পৌঁছে গেলাম। কোদাইকানাল চকলেটের জন্য বিখ্যাত। দেখুন প্রচুর চকোলেট তারা তৈরি করছে, এটি চকলেট তৈরির ফর্মা। এর মধ্যে চকোলেট গলিয়ে ঢেলে দেওয়া হয়। এই যে বিভিন্ন ধরনের চশমা, নাম লেখা আছে এবং তাদের মূল্যও তারা বলে। এবং সবথেকে মজার কথা হলো যে এই চকলেট মানে জাস্ট ওখানে গিয়ে দাঁড়ানোর পর দাম জিজ্ঞেস করলে ওনারা সঙ্গে সঙ্গে সেগুলো খেতে দেন আপনাদেরকে। সুতরাং আপনি বিভিন্ন দোকানে গেলে দেখবেন যে বিভিন্ন ধরনের চকলেটের স্বাদ গ্রহণ করতে পারছেন। তো যাই হোক, আমরা এখানে বেশ কিছু জায়গা ঘুরলাম, ছবি তুললাম এবং দেখে টেকে আবার আমরা পথ ধরলাম গাড়িতে ফেরার জন্য। আমরা চলে এসছি কোভালাম। কি করে আসলাম একটু বলি আপনাদের। আমরা ওখান থেকে সোজা চলে এসেছিলাম রাতে মাদুরাইতে আর রাত্রি যাপন না করে সঙ্গে সঙ্গে আমরা রেল স্টেশনে গিয়ে টিকিট করে সোজা ত্রিবান্দ্রম, সারা রাত জার্নি করে সকালবেলা এসে ত্রিবান্দ্রম নেমেছিলাম বা তিরুবনন্তপুরম। সেখান থেকে ব্যাগগুলো ওখানে স্টোরে রেখে আমরা সোজা কোভালাম বিচে চলে এসেছিলাম। এটি হলো কোভালাম বিচ, ত্রিবান্দ্রমের বিখ্যাত কোভালাম বিচ, যেটি আরব সাগরের তীরে অবস্থিত। এবং এখানে দুটো বিচ পাশাপাশি রয়েছে। এই বিচটি স্থানীয় জনগণের জন্য, অর্থাৎ ইন্ডিয়ানদের জন্য, যেখানে ইন্ডিয়ান পিপলরা চলাফেরা করবে। কিন্তু এর পাশেই আছে আরেকটি বিচ, একই রকম এই বাঁকা, দুদিকে পাহাড় বেষ্টিত এটি বাঁকা, এই যে বিশাল এলাকা, ঠিক একই রকম এলাকা বাম দিকে আরও একটি রয়েছে যেটি ফরেনারদের জন্য। আমরা একটু পরে বসি। বিরাট বড় বড় ঢেউ আসছিল ওই সময়। তো সত্যি আমাদের খুব অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন হয়ে যাচ্ছিলাম আমরা সাগরের পাড়ে গিয়ে, কিন্তু সাগরে নামতে পারছিলাম না কারণ আমাদের ফিরতে হবে। এবং আরও একটি ব্যাপার হলো যে এখানে গা ভেজানো সম্ভব না এই মুহূর্তে, পোশাক আশাক পর্যাপ্ত ছিল না। সব মিলিয়ে আমরা সেখান থেকে ফিরে আসতে বাধ্য হলাম। শুধু দেখেই চোখের তৃষ্ণা নিবারণ করলাম, কিন্তু শরীরকে কিছুই উপহার দিতে পারলাম না। খেয়াল করুন, এই পাশটা হলো ফরেনারদের জন্য রাখা এবং এখানে ফরেনাররা সানবাদ করেন, তারপরে কায়াকিং করেন, তারপরে এখানে আরও একটি জিনিস আছে, সার্ফিং করেন তারা। এই যে ফরেনারদের জন্য বিভিন্ন শেড রাখা রয়েছে, আমব্রেলা রয়েছে এবং এখানেই তারা বসে সানবাদ করেন এবং এই এলাকায় ইন্ডিয়ানদের আসা নিষেধ। কিন্তু আমরা যেহেতু ইন্ডিয়ানদের মতো গায়ের রং এবং আমরা পাসপোর্টধারী ফরেনার, সুতরাং আমাদের জন্য দুটোই উন্মুক্ত ছিল। এইখানে একটি বাতিঘর দেখতে পাচ্ছি আমরা, দেখুন লাইট হাউস বা বাতিঘর সামনে। আসলে এখান থেকে ফিশারম্যানরা যখন অনেক দূরে চলে যান তাদের দিক নির্দেশনা দিতেই এই বাতিঘরটি স্থাপন করা হয়েছে এই লোকেশনটি বোঝানোর জন্য। আমরা এখন কোভালাম বিচে অবস্থান করছি। কোভালাম বিচের একটা রেস্টুরেন্টে বসে ফিশ ফ্রাইয়ের অর্ডার দিয়ে এইমাত্র ফরেনার্স বিচে আমরা আসলাম। চমৎকার বিচ, বিশাল বিশাল ঢেউ এখানে। দেয়ার আর মেনি ফরেনার্স অলসো। আরব সাগরের নীল জল কূলে এসে আছড়ে পড়ছে সাদা ফেনিল
আকার ধারণ করে এবং বিশাল বিশাল ঢেউয়ের সৃষ্টি করছে। এবং এই ঢেউয়ের মাঝখানেই বিদেশি বন্ধুরা তারা এসে অনেকটা সুন্দর সময় কাটাচ্ছেন নিরাপদে। এটি সত্যিই সুন্দর একটি ভালো লাগার মুহূর্ত, যেটি আমরা আমাদের দেশে আজও করে দিতে পারিনি। ঢেউয়ের চেহারা দেখুন, কি বিশাল আকৃতির ঢেউগুলো আছড়ে পড়ছে কূলে। ঢেউ আসে, ঢেউর মধ্যে ডুবে যাচ্ছে, বুঝলা? ডুবতে পারে দেখে উঠতে জুম করে নেন না, জুম করে নেন, দেখেন দেখেন এই দেখেন। ঢেউর মধ্যে ডুবে যাচ্ছে। এবং সার্ফিং করার জন্য অত্যন্ত মনোরম একটি জায়গা হলো এই জায়গাটি। আমি অনেক ভদ্রমহিলাকেও দেখলাম বা পুরুষকেও দেখলাম, তারা সার্ফিং করছেন এখানে। From? From here. Oh, here? Yes. Oh, yeah. Are you from? London. I am from Bangladesh. They are living crazy people. Careful, okay? Bangladesh. Are you trying to? This is my wife. That's it. Oh, fine. My baby there. দেখুন, বাম পাশের তীরের পাশ দিয়ে প্রচুর হোটেল, রেস্টুরেন্ট, ম্যাসাজ সেন্টার, স্পা সেন্টার অনেক কিছু আছে। যেহেতু এখানে ফরেনাররা আসে, অতএব তাদের জন্য সুন্দর করে সব ব্যবস্থাই করে রাখা আছে এখানে। হ্যাঁ, এখানে সার্ফিং চলছে, আপনারা ভালো করে লক্ষ্য করুন। প্রচুর পুরুষ এবং নারী তারা উভয়েই সার্ফিং করছেন এই এলাকায়। আমার সঙ্গে একজনের এই ভদ্রমহিলার একটু আলাপ হয়েছিল ওই সময়। এই ছেলেটার স্থানীয়, কিন্তু এই মেয়েটা লন্ডন থেকে এসেছেন এবং সে একাই এখানে অবস্থান করে এই সার্ফিং করার জন্য চলে যাচ্ছে সাগরের ভিতরে। একটি স্পিড বোট দারুণ গতিতে ছুটে আসছে তীরের দিকে। সম্ভবত নিরাপত্তা কর্মীরা হবেন, যেহেতু এখানে বিভিন্ন বিদেশি লোকজন আসেন, তাদের নিরাপত্তা দেওয়ার জন্যই কিছু কোস্টগার্ড সদস্য সম্ভবত ছুটে বেড়াচ্ছেন। যাই হোক, আমরা সেখান থেকে ফিরে চলে এসেছিলাম তিরুবনন্তপুরম বা ত্রিবান্দ্রম স্টেশনে। আমাদের নির্ধারিত ট্রেন ছিল, সেই ট্রেন ধরেই আমরা ছুটে চলেছি চেন্নাইয়ের দিকে। চেন্নাই যাওয়ার পথে রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে লেক, গাছপালা তো বটেই, ঘরবাড়ি, স্থানীয় জনগণের আবাসিক এলাকা সবই দেখতে দেখতে ছুটে চলেছিলাম প্রচণ্ড গতিতে চেন্নাই মেল ধরে চেন্নাইয়ের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে কি, আমার দেখা সর্বোচ্চ গতির ট্রেন মনে হয়েছিল এটি, চেন্নাই মেল। দারুণ গতিতে
ছুটে চলেছিল চেন্নাইয়ের দিকে। শুধু উপভোগ করার পালা ছিল ট্রেনে বসে বসে। খুব সুন্দর জায়গা। আমার মন্তব্য হলো, যদি আপনারা কেউ যান, শুধু চিকিৎসা নয়, অনেকেই চিকিৎসা করতে যান, চিকিৎসার পাশাপাশি একটু ঘুরে বেড়াবেন। গুগল থেকেও জায়গাগুলোর নাম সংগ্রহ করা যায়। প্রয়োজনে লোকাল কোনো ট্রান্সপোর্ট অথরিটি অথবা যারা ট্রাভেল এজেন্ট তাদের সঙ্গে কথা বলেও এই জায়গাগুলোর সন্ধান পাওয়া সম্ভব। আপনারা এই জায়গাগুলো ঘুরে আসলে নেহায়েত মন্দ লাগবে না। এবং জীবনের জন্য কিছুটা রিচার্জ দরকার। আমার মনে হয় হসপিটালে গিয়ে চিকিৎসা করলেই শুধু না, মনের খোরাকের জন্য, মনের চিকিৎসার জন্য এই সুন্দর জায়গাগুলো মাঝে মাঝে আমাদের ঘোরা উচিত। চেন্নাই স্টেশনে নামার পরে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম গোল্ডেন বিচে যাওয়ার জন্য। তো অদ্ভুত ব্যাপার, আমার দেখা এই প্রথম একজন ভদ্র মহিলা যিনি আমাদের অটোটি চালাচ্ছিলেন, তার নাম মাধুরীদি। তো এই মাধুরীদি আমাদেরকে নিয়ে গোল্ডেন বিচের দিকে যাচ্ছিলেন। অত্যন্ত অমায়িক এবং ভদ্র মানুষ। তিনি আমাদের সঙ্গে নানান কথা গল্প করতে করতেই যাচ্ছিলেন এবং এই যে বিচ রোড ধরেই, মেরিনা বিচ থেকে যে রোডটি সোজা চলে গেছে গোল্ডেন বিচের দিকে, সেই গোল্ডেন বিচে গিয়ে আবার সেখান থেকে আমরা ব্যাক করে চলে এসেছিলাম এই দিন চেন্নাইতে। এবং চেন্নাই থেকে ট্রেন ধরে পরে আমরা কলকাতায় ফিরে এসেছিলাম। এই ছিল আমাদের এবারের দক্ষিণ ভারত গল্প, ভ্রমণের গল্প। এবং দক্ষিণ ভারতে আমরা অনেকটা পথ এবার পাড়ি দিয়েছিলাম। আবারও একটু রিপিট করি, রাজশাহী থেকে কলকাতা, কলকাতা থেকে সোজা ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে কন্যাকুমারী, কন্যাকুমারী থেকে রামেশ্বরম, রামেশ্বরম থেকে মাদুরাই, মাদুরাই থেকে কোদাইকানাল, কোদাইকানাল থেকে তিরুবনন্তপুরম, সেখান থেকে কোভালাম বিচ এবং সবশেষে আবার তিরুবনন্তপুরম হয়ে চেন্নাই, চেন্নাই থেকে কলকাতা, কলকাতা থেকে যশোর হয়ে আমরা ফিরে এসেছিলাম রাজশাহীতে আমাদের কর্মস্থলে বা আমাদের বাড়িতে। এই চমৎকার ভ্রমণটি খুব আনন্দের সঙ্গে উপভোগ করেছিলাম। আমার বিশ্বাস আপনারা খুব ভালো না লাগলেও কিছুটা হলেও অভিজ্ঞতা এবং ভালো লাগাতে আচ্ছন্ন হবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন এবং সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।